বিসমিল্লাহির রহমানুর রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি নাসির আহমেদ নিবিড় তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি নবম-দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং চ্যাপ্টারের বিষয়মূলক আলোচনা। এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ের যতগুলো অধ্যায় আছে তার মধ্যে যে অধ্যায়টা দিয়ে অঙ্ক শুরু, সেই তৃতীয় অধ্যায় নিয়ে আমরা আলোচনায় এসেছি। আসলে এই অধ্যায়টা থেকে অঙ্ক শুরু হওয়াতে স্টুডেন্টদের অনেক ঘাবড়ে যায় বা অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। অনেকে এই চ্যাপ্টারের আসলে বিষয়বস্তুগুলো ধরতে পারে না। তো আজকে আমরা সেই চ্যাপ্টার আলোচনা নিয়ে এসেছি এবং চেষ্টা করব সেই আলোচনার মাধ্যমে তাদের সমস্যার সমাধানগুলো করার জন্য। আসলে কোনো অধ্যায় শুরু করার আগে আমাদের আমি সবসময় যেটা করি সেটা হচ্ছে যে অধ্যায়ের পরিচিতিটা আগে আমরা শেষ করি, তারপরে অধ্যায়ের ভিতরে যাই। অনেক স্টুডেন্টদের আছে, এমন অনেক স্টুডেন্ট আছে যারা অধ্যায় কি বা অধ্যায়টা কি বিষয়ক সেটাই জানে না। তো এই জন্য আগে আমি স্টুডেন্টদেরকে সাজেস্ট করব যে অধ্যায়ের যে বিষয় নিয়ে অধ্যায়টা শুরু বা যে নামটা অধ্যায়ের আছে সেটা আগে আমাদেরকে জানতে হবে বা বুঝতে হবে। তো আমাদের আজকের অধ্যায় ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ের তৃতীয় অধ্যায়, এবং অধ্যায়ের নাম হচ্ছে অর্থের সময় মূল্য। আসলে অর্থের সময় মূল্যটা কি? আমি এই অধ্যায়ের নামের সাথে মিল রেখেই আমি এখানে একটি প্রশ্ন আগে থেকেই লিখে রেখেছি যে অর্থের সময় মূল্য কি। এইটার যদি আমরা আলোচনা করি তাহলে আমরা অধ্যায়টা যে নামের অধ্যায় সেটার আলোচনা আমরা পেয়ে যাব। আমাদের প্রথম কথা হচ্ছে অর্থের সময় মূল্য কি। অর্থের সময় মূল্য হচ্ছে অর্থের যে পরিবর্তন ঘটে সময়ের সাথে সাথে এবং এর যে মূল্যেরও পরিবর্তন ঘটে সেই বিষয়টাকেই অর্থের সময় মূল্য বলে। আরও যদি একটু ক্লিয়ার করে বলতে যাই যে সময়ের সাথে সাথে একটি নির্দিষ্ট সময় আনতে অর্থের মূল্যের যে পরিবর্তন ঘটে সেটাকে বলা হয় অর্থের সময় মূল্য, মানে টাইম অফ ভ্যালু। মানে আমরা যদি আরও একটু ইজিলি বোঝার চেষ্টা করি, 100 টাকা আজকে তোমার কাছে 100 টাকা আছে, তুমি সেটা কোথাও বিনিয়োগ করেছো বা ব্যাংকে জমা রেখেছো। নির্দিষ্ট একটা সময় পরে সে 100 টাকা তুমি 120 টাকায় রূপান্তরিত হয়েছে বা তুমি 120 টাকা পাচ্ছ। এই যে সময়ের সাথে অর্থের মূল্যের পরিবর্তন ঘটলো এটাকে বলা হয় অর্থের সময় মূল্য। এই অর্থের সময় মূল্যর সাথে এই চ্যাপ্টারের আক্ষরিক অর্থ যেটা, যে অর্থের সময় মূল্য কি। এরপরে যদি আমরা এই অর্থের সময় মূল্যের গুরুত্ব বুঝতে চাই তাহলে আমাদেরকে এই বিষয়গুলোর দিকে একটু খেয়াল করতে হবে, যেমন ঋণ গ্রহণ সিদ্ধান্ত কি, সুযোগ ব্যয় কি, প্রকল্প মূল্যায়নের ধারণা। তো আমরা যদি এই আলোচনাগুলো করি তাহলে আমরা অর্থের সময় মূল্যর যে অধ্যায়ের সম্পর্কিত যে বেসিক আলোচনাটা সেটা আমরা বুঝতে পারবো। দেখো, আমরা যদি প্রথমেই শুরু করি, ঋণ গ্রহণ সিদ্ধান্ত কি। ঋণ গ্রহণ সিদ্ধান্ত হচ্ছে আমরা যখন ব্যবসা করি তখন হয়তো বা আমাদের অনেক সময় ঋণের প্রয়োজন হয়, বিভিন্ন ব্যাংক থেকে, আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে, সমবায় থেকে আমরা বিভিন্নভাবে ঋণ নিয়ে থাকি। এই ঋণের ক্ষেত্রে কোথা থেকে ঋণ নিলে আমার কিস্তির পরিমাণ কম হবে বা সুদের পরিমাণ কম হবে, আমার প্রতিষ্ঠানের জন্য বা আমার জন্য সেটা সুবিধাজনক হবে, সেই বিষয়গুলো সম্পর্কে যদি আমাকে জানতে হয় তাহলে অবশ্যই কোন কোম্পানি কতটুকু বা কোন ব্যাংক বা কোন আর্থিক প্রতিষ্ঠানগুলো আমাকে কতটুকু সুদ দিচ্ছে, কতটুকু তারা আমার কাছ থেকে লাভ নিচ্ছে, আর আমাকে কি সুযোগ সুবিধা দিচ্ছে সেটা যদি আমি বুঝতে পারি তাহলে সেক্ষেত্রে আমার ঋণ গ্রহণটা আমার জন্য অনেক সুবিধা হবে, ঋণটা নেওয়াটা আমার জন্য অনেক সুবিধা হবে। সেই ক্ষেত্রে এই অর্থের সময়মূল্য অধ্যায়ের মধ্যে কিছু সূত্র রয়েছে যা আমরা পরবর্তী ক্লাসে জানতে পারবো। সেই সূত্রগুলো সম্পর্কে যদি আমরা জানি এবং ওইটা প্রয়োগ করে, সূত্রগুলো প্রয়োগ করে যদি আমরা অঙ্কগুলো করতে পারি তাহলে আমরা বেসিক্যালি বুঝতে পারবো যে কোন কোম্পানি থেকে বা কোন আর্থিক প্রতিষ্ঠান থেকে বা কোন ব্যাংক থেকে ঋণ নেওয়া আমাদের জন্য সুবিধাজনক হবে। কারণ তাহলে আমরা প্রকৃতভাবে জানতে পারবো কোন কোম্পানি আমাদেরকে কতটুকু সুবিধা দিচ্ছে, তাহলে আমাদের ঋণ গ্রহণটা আমাদের জন্য, আমাদের কোম্পানির জন্য সুবিধাজনক হবে। আরেকটা ক্ষেত্রে তারপরে যদি আমরা সুযোগ ব্যয় কি, সুযোগ ব্যয়টাকে যদি আমরা আক্ষরিক অর্থ জানতে চাই তাহলে আমাদেরকে বুঝতে হবে যে একটি সুযোগ গ্রহণের ক্ষেত্রে অন্য একটি সুযোগ থেকে বঞ্চিত হওয়াটাকে সুযোগ ব্যয় বলা হয়। তো একটি সুযোগ গ্রহণ করতে গেলে আরেকটি সুযোগ ছেড়ে দিতে হয় বা সেটা থেকে আমার বঞ্চিত হতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদেরকে সেটাকে বলা হয় সুযোগ ব্যয়। আমি যদি ক্লিয়ারলি আরেকটু তোমাকে ক্লিয়ার করি তাহলে দেখো তোমাদেরকে, যে তোমার মনে করো দুইজন বন্ধু, একজন বন্ধু তোমার কাছ থেকে 5,000 টাকা চাইলো, আরও একজন বন্ধু তোমার কাছে 5,000 টাকা চাইলো।
এটা হচ্ছে প্রথম বন্ধু, এটা হচ্ছে দ্বিতীয় বন্ধু। এখন যে প্রথম বন্ধু তোমার কাছে 5,000 টাকা চেয়েছে, সেই প্রথম বন্ধু সেই 5,000 টাকার পরিবর্তে তোমাকে হয়তোবা 3 মাস পর তোমাকে ফেরত দিবে 5,800 টাকা। আর দ্বিতীয় বন্ধু তোমাকে 3 মাস পর তোমাকে ফেরত দিবে 5,300 টাকা। এখন তুমি কোনটা গ্রহণ করবে? কাকে তুমি টাকা ধার দিবে? তোমার কাছে মনে হচ্ছে যে বন্ধু 3 মাসে 5,800 টাকা দিচ্ছে, বেশি দিচ্ছে, তাকেই তুমি টাকা দিবা, আর যে দিচ্ছে কম তাকে তুমি দিবা না। দেখো, তুমি একটি সুযোগ গ্রহণের ক্ষেত্রে আরেকটি সুযোগ ছেড়ে দিচ্ছ। সেই জন্য তুমি এই বন্ধুকেও কিন্তু দিতে পারতা, কারণ সেও কিন্তু তোমাকে তোমার 5,000 টাকা থেকে অতিরিক্ত আরও 300 টাকা দিচ্ছে, কিন্তু তুমি তাকে দিচ্ছ না। কাকে দিচ্ছ? যে তোমাকে একটু অতিরিক্ত দিচ্ছে, মানে তোমার সুযোগটা বেশি হচ্ছে, তাকেই কিন্তু তুমি দিচ্ছ। তাহলে সেই ক্ষেত্রে তোমাকে একটি সুযোগ গ্রহণের ক্ষেত্রে অন্য একটি সুযোগ ছেড়ে দিতে হচ্ছে। এটাকে বলা হয় সুযোগ ব্যয়। তাহলে সুযোগ ব্যয়টা বলতে কি বোঝায়? একটি সুযোগ গ্রহণের ক্ষেত্রে অন্য একটি সুযোগ ছেড়ে দেওয়া বা অন্য একটি সুযোগ থেকে বঞ্চিত হওয়াটাকে কি বলা হয়? সুযোগ ব্যয়। এটা আমি তোমাকে বন্ধু দিয়ে বুঝেছি, এটা তুমি বিনিয়োগ দিয়ে বুঝতে পারো যে বিনিয়োগের ক্ষেত্রে একটি বিনিয়োগ করতে গিয়ে আরেকটি বিনিয়োগ ছেড়ে দেওয়া বা ওইটা বঞ্চিত হওয়াটাকেও সুযোগ ব্যয় বলা হয়। তো সেই ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে প্রকল্প মূল্যায়নের ধারণা। প্রকল্প মূল্যায়নের ধারণা ঠিক একই ক্ষেত্রে একটু আগে আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম ঋণ গ্রহণ সিদ্ধান্ত। তুমি যদি প্রকল্প নিয়ে তোমাকে আলোচনা করি যে কোন প্রকল্পতে তুমি বিনিয়োগ করবে, সেই ক্ষেত্রে কোন প্রকল্পে বিনিয়োগ করলে তোমার জন্য সুবিধাজনক বেশি হবে, সেই সুবিধাজনক বিষয়টা বের করতে হলে তোমাকে সঠিক অঙ্কগুলো করে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। তো প্রকল্প বিনিয়োগের ক্ষেত্রেও মূল্যায়নের ক্ষেত্রেও তোমাকে সঠিক সিদ্ধান্তের ক্ষেত্রে অর্থের সময় মূল্য তোমাকে অনেকভাবে সহযোগিতা করবে। তাহলে তুমি বুঝতে পারবে যে কোন ক্ষেত্রে আমার কোন প্রকল্পটা গ্রহণ করা উচিত, কোন প্রকল্পটা গ্রহণ করা উচিত না। এই ছিল অর্থের সময় মূল্য এবং অর্থের সময় মূল্যের গুরুত্বপূর্ণ আলোচনাগুলো বা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো। আর এখন আমি তোমাদেরকে জানবো যে এই অধ্যায়ে আমরা অঙ্ক করতে গেলে বা এই অধ্যায় সম্পর্কে জানতে গেলে আমাদের যে জিনিসগুলো সম্পর্কে চিনতে হবে বা জানতে হবে সেই বিষয়গুলো সম্পর্কে একটু দেখি। আমি এখানে লিখেছি বর্তমান মূল্য, মানে বর্তমান আজকের মূল্য। এটাকে ইংলিশে কি বলা হয়? এটাকে ইংলিশে বলা হয় প্রেজেন্ট ভ্যালু, যেটাকে সংক্ষেপে বলা হয় পিভি। আবার আরেকটা বিষয় হচ্ছে ভবিষ্যৎ মূল্য, যেটাকে ইংলিশে বলা হয় ফিউচার ভ্যালু, এটাকে সংক্ষেপে বলা হয় এফবি। তারপর দেখো প্রকৃত সুদের হার, ইংলিশে আমরা বলি এটাকে ইফেক্টিভ অ্যানুয়াল রেট, যেটাকে সংক্ষেপে বলা হয় ইএআর। কোন ফর্মের কোন ফর্ম, সংক্ষেপ ফর্ম, এটা তোমাকে জানতে হবে, কারণ এই অর্থের সময় মূল্য অধ্যায়ের মধ্যে আমাদেরকে সবগুলো অঙ্কই বেশিরভাগই ইংলিশে করতে হবে বা ইংলিশে অঙ্কগুলো করতে হবে। সেই ক্ষেত্রে প্রেজেন্ট ভ্যালুকে পিভি বলা হয়, ফিউচার ভ্যালুকে এফবি বলা হয়, আর ইফেক্টিভ অ্যানুয়াল রেটকে ইএআর বলা হয়। এই বিষয়গুলো তোমাদেরকে জানতে হবে এবং রাখতে হবে মাথায়, তাহলে তোমরা এর পরবর্তী যখন তোমরা অঙ্কগুলো তোমাদের সামনে আসবে তখন তোমাদের অঙ্কগুলো করতে সুবিধা হবে। তো আজকে এই পর্যন্তই এই অধ্যায়ের বেসিক আলোচনাগুলো ছিল। সবাই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে, আমরা পরবর্তী ভিডিওয়ে এর সূত্রগুলো নিয়ে আলোচনা করব। এবং সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।